হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বাংলা। তো নোজা বাংলাতে আমরা কি করেছি, টোটাল ফিজিক্সের কনসেপ্ট তোমার ভাষায় সরল ভাষায় ব্যাখ্যা, নিউমেরিক্যাল প্রবলেম প্রত্যেকটা সেটে আমি রেখেছি আলাদা করে, যাতে অঙ্ক করার সময় আলাদা করে ভাবতে না হয়। প্রত্যেকটা টপিকের সাথে আমি নিউমেরিক্যাল প্রবলেম অ্যাড করে দিয়েছি। সাথে দেখতেই পেয়েছো প্রিভিয়াস ভিডিওতে যে প্রত্যেকটা টপিকের উপরে আমি কিন্তু পিডিএফ আকারে একদম নোট ডিসপ্লে করছি। তোমরা যদি খাতায় লিখে নিতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, তোমার কাছে একটা সুন্দর নোট রেডি হয়ে যাবে। আর যদি মনে হয় যে গোটা পিডিএফ ফর্মে আমার গোটাটাকে চাই, তাহলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.mynoja.com, আর মোবাইল অ্যাপ হচ্ছে মাই নোজা। তো কথা না বাড়িয়ে চলো আজকের টপিক। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি, পারমিটিভিটি কি। কি পারমিটিভিটি? কোন একটা চার্জ, যদি দুটো চার্জ পাশাপাশি থাকে তো তাদের ভিতরে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কাজ করে। এই ফোর্সটা যদি শূন্য স্থানে থাকে, যেভাবে বিহেভ করে, মধ্যখানের মাধ্যম যদি আমি পরিবর্তন করি, তাহলে তার বিহেভিয়ারের ভিতরে পরিবর্তন আসে। সে কি পরিবর্তন, কিভাবে সেটা রিয়াক্ট করে, অঙ্ক করবার সময় আমরা কোন কোন দিকগুলো খেয়াল রাখবো, লাস্টে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, শর্টকাট ট্রিক্স দেওয়া আছে যে কি করে এই ধরনের অঙ্ককে সলভ করবে। তো চলো একে একে দেখি। ফার্স্ট, তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি। একে ইউজ করা হয় যে সিম্বল দিয়ে, সেটা হচ্ছে ইপসিলন। ইপসিলন দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। ওকে, ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে আমরা ইউজ করি যেখানে F ইজ ইকুয়াল টু K Q1 Q2 বাই R স্কয়ার। ছবিতে কি রকম থাকবে? এখানে একটা চার্জ Q1, আর ঠিক R দূরত্বে আর একটা চার্জ আছে, এর সেন্টার থেকে ডিস্টেন্স R। এখানে হচ্ছে Q2। এই Q1 আর Q2 এর মধ্যখানে যদি কোনো মাধ্যম থাকে, যদি কি থাকে, কোনো মাধ্যম, ধরো না এখানে মাধ্যম আছে, এটা আমি মাধ্যম একটা দেখাচ্ছি জাস্ট। এই মাধ্যমটার জন্য যখন কোনো মাধ্যম কিছু ছিল না, শূন্য স্থান ছিল সব জায়গায়, তখন যে বলটা কাজ করছিল, হয় আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটা F ছিল শূন্যতে, শূন্যের পরিবর্তে যখন কোনো মিডিয়াম এলো, সেই মিডিয়াম আসার জন্য এই ফোর্সের কি কোনো পরিবর্তন আসবে? পরিবর্তন আসলে সেটা কতটা পরিবর্তন হবে, কত গুণ পরিবর্তন হবে, সেই নিয়েই আলোচনা। তাহলে সূত্রে এখানে দেখতে পাচ্ছ যে কে, কুলম্বের সূত্র, F ইজ ইকুয়াল টু K Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, কে হচ্ছে গিয়ে এই দুই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আকারে আমরা প্রকাশ করি যেটা। তো এখানে কে কে আমরা লিখবো 1/4 পাই ইপসিলন। কে ইজ ইকুয়াল টু কি 1/4 পাই ইপসিলন। তোমরা যারা একটু আধটু করে নিয়েছো তারা জানো যে কুলম্বের সূত্রকে আমরা লিখি কি রকম, F ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। জেনে রাখবে এখানে যে এপসিলন নট আমরা যেটা ব্যবহার করি, আসলে কিন্তু ওটা এপসিলন নট, ওটা আসলে হচ্ছে ইপসিলন। ইপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, অর্থাৎ ইপসিলনের একটা স্পেশাল ক্যারেক্টার, ওটা শূন্যের জন্য। তাহলে এখানে কি হলো, ইপসিলন 1/4 পাই ইপসিলন কার জায়গায় আসলো, কে এর জায়গায়। যে সমানুপাতিক ধ্রুবক কে ছিল, সেই কেটাকে এখন আমরা কিভাবে লিখলাম, 1/4 পাই ইপসিলন আকারে। ইপসিলনই হচ্ছে কি এখানে পরাবৈদ্যুতিক তড়িৎ ভেদ্যতা। ইপসিলনকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি? তড়িৎ ভেদ্যতা হলো মাধ্যমের এমন একটি ধর্ম যা আধান দুটির মধ্যবর্তী তড়িৎ বলকে বাধা দেয়। বাধা দেয় কথাটা কেন আসলো, বাধা দেওয়ার কথাটার কারণ কি? বলকে কি বললাম, বাধা দিচ্ছে। ভালো করে দেখো, এই ইকুয়েশনটাকে যদি আমরা
একদম যদি ইপসিলন দিয়ে লিখি তাহলে ইকুয়েশনটা এরকম লেখা উচিত 1/4 পাই ইপসিলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে ইপসিলন এই সমীকরণে ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে, নিচে ভাগ আকারে আছে কি নেই? তাহলে কোনো জিনিস যদি নিচে ভাগ আকারে থাকে তার ভ্যালু যদি বাড়ে তাহলে টোটাল জিনিসটা কি হয়? কমতে থাকে, থাকে না। তাহলে ইপসিলন যত বাড়বে ফোর্স তত কমে যাবে, ইপসিলন যত বেড়ে যাবে ফোর্স তত কমে যাবে, সেই জন্য বলা হচ্ছে বাধা দিচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে এটি মাধ্যমে নিজস্ব তড়িৎ ক্ষেত্র তৈরি করার অনুমতি দেয় যা আধান দুটির মধ্যবর্তী পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলকে কমিয়ে দেয়। আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এই কথাটা কি, লিখে নাও, অবশ্যই আগেরটাও লিখে নাও, পজ করো, লেখো। হয়েছে লেখা? চলো এটাকে লেখো, শুধু সবুজ লাইনটা আপাতত লেখো, যে আমি কি বোঝাচ্ছি সেই ডায়াগ্রামটাকে করে রাখো। আমি এক কাজ করি, আমি ধারকের ক্ষেত্রে যে আমরা মিডিয়াম ব্যবহার করব পরবর্তীকালে, যে সেখানে ধারকের মধ্যেখানে দুটো প্লেটের মধ্যেখানে যে মিডিয়াম রাখি তার জন্য কি অ্যাপ্লিকেশনে আসে সেইটাকে এখানে উদাহরণ হিসাবে আমি বুঝিয়ে দিই। তাহলে দেখো দুটো জিনিস একসাথে হয়ে যাবে, ধারকের একটা ছোট্ট কনসেপ্ট তৈরি হয়ে যাবে আর ইপসিলন সম্বন্ধেও আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? ধরো তোমার এখানে একটা প্লেট আছে, ধারকের একটা প্লেট, ধারক দুটো প্লেট নিয়ে তৈরি হয় প্লেট ধারকত্বের ক্ষেত্রে, এটা একটা প্লেট। আর ধরে নাও এখানেও আর একটা প্লেট আছে, ওকে থাকলো। আর কি আছে? ধরে নিলাম যে মাঝে একটা মিডিয়াম আছে, এই দুটো প্লেটের মধ্যেখানে একটা মিডিয়াম আছে। এই মিডিয়ামটা দুটো প্লেটের মধ্যেখানে মিডিয়াম হিসেবে আমরা যেমন ইউজ করি মাইকা, কাগজ, প্লাস্টিক, ঠিক আছে? এই মিডিয়াম কি ভূমিকা পালন করে এই দুটো প্লেটের ধারকে ধারকত্ব বৃদ্ধিতে কি ভূমিকা পালন করে? তাহলে এখানে ধরে নিলাম যে আমি ব্যাটারি যুক্ত করেছি, ব্যাটারি যুক্ত করে এখানে প্লাস কিউ চার্জের জন্ম দিয়েছি ইন্ডাকশনের জন্য, তাহলে এখানে মাইনাস কিউ চার্জ আছে, ঠিক না? একদম। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে কাজ করছে হচ্ছে ই, এটুকু জেনে রাখো, ধারকে গিয়ে তো আরো ভালো করে বুঝবে, আমি জাস্ট ইপসিলনটাকে ডিটেলে বোঝানোর জন্য এটাকে করছি। তাহলে হয় কি, এই মধ্যেখানে মিডিয়াম ভরে দেওয়ার জন্য এখানে বিপরীত দিকে একটা তড়িৎ ক্ষেত্র জন্ম নেয়, বিপরীত দিকে একটা তড়িৎ ক্ষেত্র জন্ম নেয়। বা বলতে পারো এখানে যে আধান ছিল, দুটো আধান Q1 আর Q2, মধ্যেখানে যে মিডিয়াম ছিল সেই মিডিয়াম এদের তড়িৎ ক্ষেত্রের এগেনস্টে উল্টো দিকে একটা তড়িৎ ক্ষেত্র জন্ম দেয়। কি করে হচ্ছে ভালো করে খেয়াল করো। ধরো এই যে মিডিয়ামটা আছে, মিডিয়ামের ভিতরে একটা অণুকে বা দু একটা অণুকে আমি পরমাণুকে বা অণুকে আমি আঁকছি, একটা পরমাণু আঁকছি। তাহলে পরমাণু এটা কি নিউক্লিয়াস, এটা কি সেল, সেলের ভিতরে এটা কি হচ্ছে ইলেকট্রন, রাইট? এখানে আছে প্লেট, প্লেটকে আমি দিয়েছি প্লাস কিউ চার্জ, আর এদিকে প্লেটটা ইন্ডাকশনের জন্য মাইনাস কিউ চার্জে রূপান্তরিত হয়। বা এটার সাথেও তুলনা করতে পারো, এটা ধরো প্লাস তো এটা ধরো মাইনাস। তো ঘটনা যেটা হচ্ছে যে এই প্লাসটার জন্য যদি ভাবি বা এই প্লাস চার্জের জন্য যদি ভাবি, তাহলে এখানে থাকা যে ইলেকট্রন গুলো কি চার্জ? এই ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ, ঠিক না? এই মাধ্যমের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে এটা কি নেগেটিভলি চার্জ, আর এটা কি চার্জ পজিটিভলি চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভকে কি করবে? আকর্ষণ করবে। আর নিউক্লিয়াস কি চার্জ? পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে হবে কি, ব্যাপারটা অণুটার স্ট্রাকচারটা এরকম দাঁড়িয়ে যাবে যে ইলেকট্রন গুলো সব এখানে এসে এরকম হাজির হবে, আর নিউক্লিয়াসটা ধরে নিলাম, এরকম তো হবে না বাস্তবে, ব্যাপারটা কিছুটা এরকমই ঘটবে যে কিছুটা আধানের অবস্থান্তর ঘটবে। তার ফলে কি হলো, এদিকে কি চার্জ দেখতে পাচ্ছি? মাইনাস চার্জ, আর এদিকে কি চার্জ দেখতে পাচ্ছি? প্লাস চার্জ। তাহলে ভালো করে খেয়াল করি, এখানে কি চার্জ ছিল? প্লাস। আর ভিতরে তাহলে কি চার্জ তৈরি হলো? দেখো ভাবো, ভালো করে বোঝো,
ভিতরে তাহলে কি চার্জ তৈরি হলো, মাইনাস, আর এদিকে কি চার্জ তৈরি হলো, প্লাস চার্জ। দেখো এখানে যা ছিল তার ঠিক উল্টো উল্টো হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমি প্রথম অবস্থার জন্য তড়িৎ ক্ষেত্র পাবো যদি এদিকে বলে থাকি, তাহলে মাধ্যমের জন্য তড়িৎ ক্ষেত্র পাবলের ডাইরেকশন কি হবে, এদিকে। এটাকে যদি বলি E1, তাহলে এটাকে বলতে হবে E2। তাহলে নেট ই কত কাজ করছে, নেট ই হচ্ছে গিয়ে E1 মাইনাস E2, অর্থাৎ যে ফোর্সটা এতক্ষণ ছোট ছোট চার্জের উপরে যেটা প্রয়োগ করছিল বা এইটাকে যত জোরে টানছিল বা বিকর্ষণ করছিল, মাধ্যম থাকার জন্য ওরা চার্জ হয়ে যাওয়ার জন্য, মাধ্যমটা নিজে চার্জ হয়ে যাওয়ার জন্য একটা বিপরীত তড়িৎ ক্ষেত্রের জন্ম দিয়ে দিয়েছে, আর তার জন্যই উল্টো প্রতিক্রিয়া স্টার্ট হয়ে গেছে। বোঝা গেল? বোঝা গেল তো? পরিষ্কার? মানে আরেকবার ছোট করে বলে দিচ্ছি, এখানে প্লাস চার্জ, তাহলে এখানে ছিল প্লাস চার্জ, এখানে আছে অণু, অণুর ভিতর ছিল নিউক্লিয়াস, ইলেকট্রন গুলো সব এখানে জমা হয়েছে, পজিটিভটা ওদিকে যাওয়ার জন্য এখানে পজিটিভ চার্জ জন্ম নিয়েছে। মানে দেখতে পাচ্ছি এই পজিটিভের জন্য যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে এদিকে দেখিয়ে থাকি, তাহলে এই পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ড্যাশকে আমাকে এদিকে দেখাতে হবে, যারা কিনা বিপরীত মুখী। তাই যে পরিমাণ অ্যাট্রাকশন বা যে পরিমাণ রিপালশন ফোর্স হওয়ার কথা ছিল, কিছুটা পরিমাণ ডাউনফল হয়। বোঝা গেছে? ওকে। সম্পর্ক, তড়িৎ ভেদ্যতা ইপসিলন যত বাড়বে, ইপসিলন যত বাড়বে ফোর্স তত কমবে। লেখা কমপ্লিট হয়ে গেলে আমি পরের স্লাইডে যাই। ওকে, শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা, যেটা জেনারেলি আমরা লিখে থাকি কি, যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এর মধ্যে আছে প্লাস কিউ চার্জ, ধরে নিলাম এর মধ্যে আছে মাইনাস কিউ ড্যাশ চার্জ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, তাহলে এদের ভিতরে যে আকর্ষণ বল কাজ করবে, অবশ্যই আকর্ষণ বল। এ একে যত জোরে টানছে, ও ওকে যত জোরে টানছে, সেটাকে যদি এফ বলি, তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই ইপসিলন নট কিউ ইনটু কিউ ড্যাশ বাই আর স্কয়ার। বোঝা গেল কি বলতে চাইলাম? বোঝা গেল না, জানো না? ওকে, তাহলে এখানে নট ব্যবহার করছি, ইপসিলন নট ব্যবহার করছি। কেন ইপসিলন নট ব্যবহার করলাম? কারণ এই দুই চার্জের মধ্যেখানে আছে শূন্য বা বায়ু মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যম। শূন্য বা বায়ু মাধ্যমের জন্য ইপসিলনকে আমরা রিপ্রেজেন্ট করি ইপসিলন নট দিয়ে। বোঝা গেল? তাহলে আসলে কিন্তু ওটা ইপসিলন বা ইপসিলন এম বলা আরো বেটার, ইপসিলন এম বলা আরো বেটার। ইপসিলন এর মানে হচ্ছে এম ফর মিডিয়াম। শূন্য স্থান বা বায়ুর ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতার মান সর্বনিম্ন হয়। এটা বিগত বছরের বোর্ড এক্সাম এর একবারে কোশ্চেন। যেহেতু ইপসিলন সর্বনিম্ন, তাই শূন্য স্থানে আধান দুটির মধ্যে বল হয় সর্বোচ্চ। এই লাইনটা, এইটাই, এই লাইনটা, এটা নয়, এই লাইনটা বিগত বোর্ড এক্সামের একটা কোশ্চেন, তো লিখে রাখো ভালো করে। সরি, ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? যে ইপসিলনের ভ্যালু যত ডাউন যাবে ফোর্স তত আপ হবে, ইপসিলনের ভ্যালু যত বাড়বে ফোর্স তত কমবে। শূন্য স্থান বা বায়ুর ক্ষেত্রে ইপসিলনের ভ্যালু হয় ইপসিলন নট, যেটা কিনা সব থেকে কম, যেটা কিনা সব থেকে কম। তাই শূন্য স্থানে ফোর্স সব থেকে আমরা বেশি ফিল করি দুটো চার্জের মধ্যে। তাহলে শূন্য স্থানে বায়ুর মধ্যে একটা তুলনামূলক টেবিল আমি দিয়ে দিয়েছি। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখানে আলোচনা করব। বিষয়ের মধ্যে হচ্ছে তড়িৎ ভেদ্যতা, শূন্য স্থান বা বায়ুর ক্ষেত্রে একে ইপসিলন নট বলি, আর কোন মিডিয়ামের জন্য বলছি ইপসিলন এম। তড়িৎ ভেদ্যতা হয় সর্বনিম্ন, তাই নয় কি? আর অন্যান্য মাধ্যমে হয় এটা বেশি। বল কি হয়? বল হয়ে যায় সেই জন্য ম্যাক্সিমাম, আর এখানে বল হয়ে যায় কম। ওকে, শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতার মান কত? শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা অর্থাৎ ইপসিলন নটের ভ্যালু হচ্ছে 8 × 8.5 × 10⁻⁻12
কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, আর একে পড়ি আমরা এপসিলন নট দিয়ে। প্রত্যেকটা জিনিস আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলোকেও ডিটেলে পড়ব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার কেন এলো? যাদের কাছে কনফিউশন আছে এককটাকে নিয়ে, একক নিয়ে ছোট্ট করে ডিসকাশন। আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু কি? এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন ইনটু Q1 ইনটু Q2 বাই আর স্কোয়ার, তাই নয় কি? তাহলে এপসিলন যদি এদিকে আসে, এপসিলনকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল কি? হয়ে গেল Q1 Q2 বাই আর স্কোয়ার ইনটু এফ, এপসিলন মানে, আর এখানে একটা কনস্ট্যান্ট আছে যেটা কিনা হচ্ছে 4 পাই, থাকতে দাও। এবার আমাদের ইউনিট নিয়ে যেহেতু কাজ, ওই জন্য কনস্ট্যান্টের দিকে অত মাথা ঘামালাম না। কিউ কিউ দুটো চার্জ, দুটো চার্জের একক যদি এসআই বলি তাহলে কুলম্ব, কুলম্বের সাথে কুলম্ব গুণ হলে কি হবে? কুলম্বের সাথে কুলম্ব গুণ হলে হবে কুলম্ব স্কোয়ার, তাই নয় কি? আর এখানে কি আছে? ডিস্টেন্স, ডিস্টেন্সের একক কি? মিটার, তাহলে এখানে কি হবে? মিটার স্কোয়ার। ফোর্সের একক কি? নিউটন, তাহলে হলো নিউটন। বোঝা গেল না? গেল না? তাহলে উপরে কি থাকছে? কুলম্ব স্কোয়ার, নিচে কি থাকছে? মিটার স্কোয়ার নিউটন, সেই জন্য এসে কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ওকে, লিখে নাও, হয়ে গেছে। চলো এগোই। আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা কোন নির্দিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতাকে আমরা কি বলতে বলেছি? এপসিলন এম। আর শূন্য স্থানের তড়িৎভেদ্যতাকে বলতে বলেছি এপসিলন নট। খেয়াল করলে দুটো? আচ্ছা, এদের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ক্লিয়ার? রিলেটিভ পারমিটিভিটি এপসিলন আর equals to K is equal to epsilon m by epsilon naught। কেন এদেরকে ভাগ করলাম? এপসিলন এম সকল সময় জানো তোমরা বড় হয় এপসিলন নটের থেকে, যাতে সংখ্যাটা ফ্র্যাকশনে না চলে আসে, সেই জন্য এই অনুপাতটা বেটার। তাহলে এদের দুজনের অনুপাতকেই বলা হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, যাকে শর্টে বলবো আমরা কে। কি করে পেলাম? কি করে পেলাম? চলো ছোট্ট করে দেখাই কি করে এই ইকুয়েশনটা আসে, কেন আসে। ধরো কোন একটা মিডিয়ামের ক্ষেত্রে দুটো চার্জ আছে এখানে, রাইট? ডিস্টেন্স ধরে নাও আর, এখানে মিডিয়াম আছে, ফার্স্টে ধরে নিলাম মিডিয়াম আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন এম ইনটু Q1, এটাকে ধরলাম Q1, এটাকে ধরলাম Q2, Q1 ইনটু Q2 বাই আর স্কোয়ার, তাহলে ফোর্স অফ মিডিয়াম। ওকে, এবার ধরে নাও এখানে কোনো মিডিয়াম নেই, শূন্য মাধ্যমে এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে এটাকে কি বলবো? ফোর্স অফ জিরো মাধ্যম, মানে এফ নট। নিচে ভাগ কি দেবো? 1/4 পাই এপসিলন নট, এখানে দেবো Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 Q2 Q1 Q2 মরে গেল, Q স্কোয়ার মরে গেল, 4 পাই মরে গেল, এটা উপরে চলে যাবে, তাহলে এফ এম বাই এফ নট ইজ ইকুয়াল টু এপসিলন নট বাই এপসিলন এম, রাইট? বুঝা গেল কি গেল না? গেল। তাহলে এটা যদি উল্টিয়ে ভাবি, একটু ছোট করি, এটা যদি উল্টে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? এপসিলন এম এখান থেকে এপসিলন এম বাই এপসিলন নট, এপসিলন এম বাই এপসিলন নট উল্টে দিয়েছি যেহেতু, ইজ ইকুয়াল টু এফ নট বাই এফ এম ইকুয়ালস টু এপসিলন আর। আমি বলবো যেটা, যে এর পাশে মোটামুটি 2-3টে স্টার তো বসাও, অঙ্ক করতে গিয়ে যে কতবার লাগবে তার কোনো অর্থ নাই। ঠিক আছে, লিখে নাও,
সুন্দর করে গুছিয়ে নোট বানিয়ে নাও, তাহলে কোনো টেনশনই থাকবে না। নিউমেরিক্যাল প্রবলেম তো আমি অ্যাড করেই দেবো এর সাথে, যত রকমের অ্যাঙ্গেলের হয় সব নিউমেরিক্যাল প্রবলেম। লাস্টে গিয়ে শর্টকাটও দেখাবো যে কি করে এগুলোকে শর্টকাটে তুমি সলভও করবে। ওকে, বোঝা গেল? তাহলে এপসিলন এম বাই এপসিলন নট, খেয়াল করো এখানে কিন্তু উল্টো, এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু এপসিলন আর। তাহলে রিলেটিভ পারমিটিভিটি ইজ ইকুয়াল টু কোন মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের পারমিটিভিটি। তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা সমান কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা। ধরো আমি কথার কথা বলছি, জল আছে, জলে ডুবিয়েছি, আর একবার বাতাসে ছিল, এই দুটো চার্জ ফার্স্টে শূন্য স্থানে ছিল, তারপর আমি জলে ডুবিয়েছি বা কেরোসিন তেলে ডুবিয়েছি। তাহলে কি হবে? আপেক্ষিক তড়িৎভেদ্যতা সমান কেরোসিন তেলের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট। বলের মাধ্যমে প্রকাশ কে ইজ ইকুয়াল টু এফ নট বাই এফ এম, যেটাকে একটু আগে লিখলাম না, এপসিলন আর, তাই তো লিখেছিলাম, দেখো এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু এপসিলন আর, এপসিলন আর ইজ ইকুয়াল টু এফ নট বাই এফ এম। খুব ভালো করে মাথায় রেখো, ঠিক আছে? তাহলে যেহেতু ইপসিলন এম ইপসিলন নটের থেকে বেশি হয়, সেহেতু শূন্য স্থানে তড়িৎ বল সব সময় অন্য যে কোনো মাধ্যমের চেয়ে বেশি হয়। আমি আগেও বলেছি, এটা থেকে একবার বোর্ড এক্সামে কোশ্চেন এসছে। ওকে, চলো নেক্সট। লেখা হয়ে গেছে? চলো একটা কোশ্চেন। বায়ুর মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ নট ইজ ইকুয়াল টু 80 নিউটন। বায়ু মানে শূন্য মাধ্যম, আধান দুটিকে একই দূরত্বে রেখে জলের মধ্যে নিমজ্জিত করলে তাদের মধ্যে বল কত হবে? দেওয়া আছে জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসিলন আর কে ইজ ইকুয়াল টু 80। সুন্দর একটা বেসিক নলেজ ক্লিয়ার করার মতো অঙ্ক, নিজেরা অবশ্যই করো। তাহলে কি কি আছে একটু আমি ডায়াগ্রাম আকারে দেখিয়ে দিই, তারপরে সলভ। তোমরা অবশ্যই করবে, আমি ডায়াগ্রামটা একটু দেখাই। বায়ুর মধ্যে দুটি আধানের মধ্যে, তাহলে বায়ুর মধ্যে এটা একটা আধান, এটা একটা আধান, এটা হচ্ছে ধরে নাও Q1 আর এটা হচ্ছে Q2। দূরত্ব ধরে নিলাম আর, কারণ এখানে দূরত্ব বলা নাই। তাহলে বায়ুর মধ্যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল, অ্যাট্রাকশন যে ফোর্স কাজ করছে বা রিপালশন যে ফোর্স কাজ করছে, এফ নট ইজ ইকুয়াল টু হচ্ছে 80 নিউটন, এটাও দেওয়া আছে। আধান দুটিকে একই দূরত্বে রেখে এবার এদেরকে কি করা হয়েছে? জলের মধ্যে ডোবানো হয়েছে। চলো জলের কালার যেহেতু ব্লু, আমরা একটু ব্লু ব্লু রং নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আধান দুটো এখন কোথায় আছে? জলে আছে। দূরত্ব কত আছে? আরই আছে। আর কি আছে? এটাকে Q1 Q1ই আছে, এটা Q2 Q2ই আছে। আর এখানে যে মিডিয়ামটা আছে অর্থাৎ যে জলটা আছে, সেই জলটার জন্য কি বলা আছে? দেওয়া আছে জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা এপসিলন আর ইজ ইকুয়াল টু 80, এপসিলন আর বা কে ইজ ইকুয়াল টু 80। ওকে, সলভ করো নিজেরা, আগে চেষ্টা করো, তারপর আমি বলবো। অবশ্যই চেষ্টা করতে হবে। হয়েছে? ওকে, আমরা কি জানি? আমরা জানি যে এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই কে। এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই কে, একটু আগে প্রুভ করেছি আমরা, ভাগ টাগ করার পরে এই যে দেখিয়ে দিচ্ছি। চলো কোথায় গেল? এই যে পেয়েছো, এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই কে, এটাই তো কে, এটাই তো কে। তাহলে এফ এম সমান কি দাঁড়িয়ে আছে? এখান থেকে যদি লিখি, তাহলে এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই কে বা এফ নট বাই এপসিলন আর। বারবার বললাম সূত্রটা ভালো করে রাখো, লাগবে। দেখলে তো লেগে গেল। আচ্ছা, তাহলে এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই কে, তাহলে এফ এম ইজ ইকুয়াল টু এফ নট বাই কে। কে এর ভ্যালু কত? 80। শূন্য মাধ্যমে ফোর্স কত? 80 নিউটন। 80 বাই 80 করলাম, বাড়ি গেল কি 1 নিউটন। ক্লিয়ার?
লিখে নাও। চলো নেক্সট। বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এদের মধ্যে বল হচ্ছে F। তাহলে বায়ু মাধ্যম আছে, বায়ু মাধ্যমের ভিতরে দুটো আধান আছে, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এই দূরত্ব বলে দিয়েছে r। আর কি বলেছে, এদের মধ্যবর্তী বল, যা হোক আকর্ষণ বিকর্ষণ যেটা আছে সেটা হচ্ছে F। আধান দুটিকে জলে, এবার সেই সেম জলে যখন আমি ডোবাচ্ছি তখন কে এর ভ্যালু বলা আছে হচ্ছে কি 80। জলে কে ইজ ইকুয়াল টু 80 নিয়ে যাওয়া হলে, মানে জলের ভিতরে যদি নিয়ে যায় এবং দূরত্ব কমিয়ে অর্ধেক করা হলো, দেখো এখানে দু রকমের পরিবর্তন আমরা কোশ্চেনের ভিতরে এনেছি। এক, তড়িৎ ভেদ্যতা তো চেঞ্জ করেইছি, দ্বিতীয়ত দূরত্বের ভিতরে পরিবর্তন এনেছি। তাহলে দুটো জিনিসে পরিবর্তন নিয়ে এখন তোমাকে অঙ্কটা করতে হবে। এক, ডিস্টেন্সটাকেও মাথায় রাখতে হবে এবং তড়িৎ ভেদ্যতাও চেঞ্জ হবে। তাহলে নতুন বল কত হবে, তাহলে এখানে যে নতুন বল জন্মাবে সেটা যদি এফ ড্যাশ বলি বা F1 বলি যাই বলি, সেটা কত হবে। চেষ্টা করো, আগে অঙ্কটা লেখো, লিখে চেষ্টা করো। নোটের সাথে সাথে যদি পর অঙ্ক থাকে না, পরবর্তীকালে যখন তুমি রিভিশন করবে বাড়িতে বসে আবার, তখন দেখো একদম সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি রকম অঙ্ক হয় কি না হয়। হয়েছে? ওকে, চলো সলিউশন দেখি। এখন বায়ুর মধ্যে সমীকরণ কি জানি, F ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r²। শূন্য স্থানের জন্য এপসিলন নট হয়। আর জলে যখন ডুবিয়েছি তখন হচ্ছে F ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4πε0 K Q1 Q2/r² নয়, কারণ দূরত্ব এখন কমে r/2 হয়ে গেছে, নয় কি? তাহলে r/2 তার স্কোয়ার। এখন এখানে r/2 তার স্কোয়ার যখনই করবো তাহলে এখানে r²/4 হয়ে যাবে, হবে কি হবে না? একটু লিখি ধরো, তাহলে Q1 Q2/4πε0 K r²/4, এই 4 কিন্তু কি উপরে গুণ হবে, হবে কি হবে না? তাহলে হলো কি F ড্যাশ ইজ ইকুয়াল টু 1/K, তাহলে 4 গেল উপরে, 4 গেল উপরে, এই যে 4 নিচে যে ভাগটা ছিল সে গেল উপরে। তাহলে F ড্যাশ ইজ ইকুয়াল টু দুটো বল, মানে এই যে আগেরটা আর নিচেরটাকে যদি আমরা রেশিও করে দিই, মানে F ড্যাশ বাই যদি F করি, ভাগ আকারে যদি করি, তাহলে কি দাঁড়াবে? F ড্যাশ এর ইকুয়েশন কি ছিল? F ড্যাশ এর ইকুয়েশন ছিল হচ্ছে Q1 Q2/4πε0 K r² ইন্টু 4, থাকুক উপরেই থাক। আর এখানে এর ভ্যালু কি, এফ এর ভ্যালু কি? 1/4πε0 Q1 Q2/r²। তাহলে একটা চেঞ্জ করি, আচ্ছা পিছনে ঠিকই আছে। চলো 4π কেটে গেল, ε0 কেটে গেল, Q1 Q2 কেটে যাচ্ছে, r² কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে না? একদম। তাহলে দেখতে পাচ্ছি নিচে পড়ে থাকছে শুধুমাত্র একটা কে, এই যে কে, যেটা কারোর সাথে কাটা গেল না, বাকি সবই মোটামুটি কেটে চলে গেছে, একটা 4 আছে। তাহলে দাঁড়িয়ে গেল হচ্ছে 4/K, থাকলো কি 4/K, দেখা যাচ্ছে? একটু মোটা করে নিই, তাহলে হলো কি 4, এটা সমান দাঁড়িয়ে যাচ্ছে 4/K। কার অনুপাত? F ড্যাশ বাই F সমান হচ্ছে 4/K। তাহলে F ড্যাশ সমান কি? F ড্যাশ সমান হচ্ছে 4F/K। এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু ছিল 80, তাহলে 4F/80 মানে হচ্ছে F/20, মানে আগে যে ফোর্স ছিল তার 20/1 হয়ে গেল। বোঝা গেল? উপযুক্ত, একটা খুব সুন্দর উদাহরণ এটা। তাহলে আগের উদাহরণটাতে আমরা কি দেখলাম? ডিস্টেন্স ঠিক রাখলাম, শুধু মাধ্যমটাকে চেঞ্জ করলাম। এই উদাহরণে আমি কি আনলাম চেঞ্জেস? ডিস্টেন্স চেঞ্জও করলাম, মাধ্যমও চেঞ্জ করলাম। চলো নেক্সট। আগেরটা লেখা হয়েছে তো? যাদের যাদের লেখা হয়নি দিলাম লিখতে, পজ করো, লেখো। ওকে, লেখা কমপ্লিট, 1 2 3। চলো নেক্সট।
দুটি অভিন্ন আধানযুক্ত গোলককে সুতো দিয়ে ঝোলানো হয়েছে, এটা একটা আর একটা টাইপ, নিউ টাইপ এটা। ওকে, তাহলে দুটি আধানযুক্ত গোলককে সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ধরো এখান থেকে একটা সিলিং থেকে সুতো আছে, দুটো এই গোল্লা আমি ঝুলিয়ে দিয়েছি। তাহলে কি বলছে, দুটি অভিন্ন আধান, অভিন্ন আধান মানে কি, এরও যদি চার্জ কিউ হয় তো এরও চার্জ কিউ। অভিন্ন আধানযুক্ত গোলককে সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বায়ুর মাধ্যমে তারা একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে 60। ওকে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার পুরো ব্যবস্থাটিকে, ফার্স্টে ছিল শূন্য মাধ্যমে, এবার পুরো ব্যবস্থাটিকে 0.5 গ্রাম পার সিসি ঘনত্বের একটি তরলে ডোবানো হলো। তাহলে ধরে নাও আমি তরলে ডোবাচ্ছি, এই ডোবালাম। তাহলে ফার্স্টে কিন্তু কেসটা আমি একটা ছবিকেই ডবল বার ইউজ করলাম, তোমরা কিন্তু খেয়াল রেখো। ফার্স্টে কিন্তু ঘটনা ছিল কোথায়? শূন্য মাধ্যমে। এখন কোথায় করলাম? তরলে ডুবিয়েছি। তাহলে তরলে ডোবালাম, পুরো ব্যবস্থাটিকে 0 ঘনত্বের তরল। তরলের ঘনত্ব কত? তরলের ঘনত্ব হচ্ছে 0.5 গ্রাম পার সিসি। এটা হচ্ছে তরলের ঘনত্ব। একটি তরলে ডোবানো হলো, কিন্তু আধান দুটির মধ্যবর্তী কোণ একই থাকলো, কোণের কোনো পরিবর্তন আসেনি। কেন পরিবর্তন হলো সব ডিটেলে বলছি আমি। তাহলে কোণের কোনো পরিবর্তন আসলো না, জলে ডোবালাম তাও অ্যাঙ্গেল সেম থাকলো। তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসিলন আর নির্ণয় করো। তাহলে এর এপসিলন আর আমাকে জিজ্ঞেস করেছে কত। আচ্ছা, ধরে নাও গোলক দুটির উপাদানের ঘনত্ব হচ্ছে 1.5। তাহলে গোল্লা গোল্লা যে দুটো আছে তাদের ঘনত্ব হচ্ছে 1.5 গ্রাম পার সিসি। দারুণ অঙ্ক, দারুণ। এটাও পরীক্ষায় আসা এবং একাধিকবার আসা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন। ঠিক আছে, কিছু এখানে আগে ব্যাখ্যা করি, জিনিসপত্র কিছু বোঝার আছে এখানে, শুধু এটা একটা অঙ্ক হিসাবে নিলে আমাদের চলবে না। ফার্স্ট যখন শূন্য মাধ্যমে ছিল তখন, মানে এখানে আমি আঁকছি, জাস্ট বোঝাচ্ছি, সলিউশন তো আসবেই। ধরো শূন্য মাধ্যমে যখন ছিল তখন এদিকে এমজি কাজ করছিল, দেখতে পাচ্ছ। ওকে, এখানে এমজি কাজ করছিল এবং যেহেতু অভিন্ন আধান, তাহলে এটাও প্লাস চার্জ হলে এটাও প্লাস চার্জ, এটা পরস্পরকে কি করছিল? রিপালশন করছিল। এটা যদি মাইনাস চার্জ হয়ে থাকে তাহলে এটাও মাইনাস চার্জ, পরস্পরকে রিপালশন করছিল। তাহলে দূরে যাওয়ার চেষ্টা করছিল। দূরে যাওয়ার ফলে এরা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল? 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। 60 ডিগ্রি বরাবর যদি মিডিলে ঠিক এরকম করে যদি ভাঙি ব্যাখ্যা করার জন্য, তাহলে এটা কত হলো? 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। তাহলে এদিকে যদি উপাংশ আনি, তাহলে এদিকে এমজির উপাংশ হবে, এটা যদি থিটা হয়, এমজি কস থিটা। আর এদিকে লম্ব বরাবর হবে হচ্ছে, একটু মুছে দিই, এদিকে হচ্ছে এমজি সাইন থিটা। রাইট? ভেক্টরের যেদিকে উপাংশ নিই, যার সাথে কোণ করে থাকে সেদিকে হয় কস, যার সাথে কোণ থাকে না সেটা হচ্ছে সাইন। ক্লাস 11 ভেক্টর দেখে নিতে পারো যদি কোথাও কনসেপ্টে গন্ডগোল থাকে, আছে তো ভেক্টর অ্যানালিসিসে। তাহলে হিসাব অনুযায়ী এখানে কত হলো? এমজি সাইন থিটা, এদিকে হলো এমজি কস থিটা। ভাবো তো, এদিকে এমজি কস থিটাকে তো সুতোর টান বল ব্যালেন্স করছে, কিন্তু এমজি সাইন থিটাকে তো কেউ ব্যালেন্স করার নাই। এদিকে কোনো ফোর্স আছে? কেউ না, কেউ নেই, এদিকে কিছু নেই। তাহলে এমজি সাইন থিটা সকল সময় কি চাইবে? ওকে এদিকে নিয়ে যাবার, অর্থাৎ এদিকে নিয়ে যাবার। আর এদের ভিতরে যে রিপালশন ফোর্স আছে, বিকর্ষণ বল কাজ করছে যে এফ, সেটাকে দূরে সরাবার চেষ্টা করছে। বুঝতে পেরেছি? এই কারণের জন্য এই যে দুটো ফোর্স আছে, সেই দুটো ফোর্সের জন্য এরা সাম্যাবস্থা ক্রিয়েট করে বসেছিল। কোথায়? শূন্য মাধ্যমে। যখন জিরো মাধ্যম ছিল, কোনো মাধ্যম ছিল না, বাতাস ছিল, তখন। কিন্তু ভাবো, এর ঘনত্ব হচ্ছে 1.5 আর যে লিকুইডে ডোবাচ্ছি তার ঘনত্ব হচ্ছে 0.5। তাহলে এই বেশি ঘন,
তাহলে আমি যখন একে ডোবাবো তো প্লবতা বলের জন্য তো ঊর্ধ্বমুখী একটা ফোর্স, প্লবতা কাজ করবে কি করবে না? প্লবতা কাজ করবে। তার জন্য এদের কিন্তু দূরে সরে যাওয়ার কথা ছিল। ফোর্স যদি সেম থাকতো তো, এখানে ফোর্সের নাম কি দিয়েছি? এফ। তাহলে এটাও যদি এফ থাকতো তাহলে যে এমজিটা এখন নিচের দিকে কাজ করছিল, যে এমজিটা নিচের দিকে কাজ করছিল, প্লবতার জন্য ঊর্ধ্বমুখী বল একটা কাজ করছে ওখানে, তার জন্য এর আপেক্ষিক ভর কিন্তু কমে আসবে। এই ক্ষেত্রে আপেক্ষিক ভর কিন্তু কমে আসবে। আবার রিপিট করছি, যেহেতু এখানে এমজি শূন্য মাধ্যমে নিচের দিকে কাজ করছে, এটা যেহেতু তরলে ডোবানো আছে, তাহলে প্লবতা বল ঊর্ধ্বমুখী কাজ করায়। দেখো না জলের ভিতরে তোমরা যখন সাঁতার কাটো নিজেকে হালকা লাগে, বা জলের ভিতরে কোনো ভারী জিনিসকে সহজে তোলা যায় প্লবতার জন্য। তাহলে নিচের দিকে কাজ করছে হচ্ছে এমজি, আর নিচের দিকে উপর দিকে কাজ করছে প্লবতা। বিপরীত ফোর্স, তাহলে আপেক্ষিক ভর তোর কমে আসছে। আপেক্ষিক ভর যদি কমে আসে অবভিয়াসলি তাহলে এমজি সাইন থিটাও কমে আসছে, মানে এদিকে কাছে আসার জন্য যে ফোর্সটা ছিল সেটাও কমে আসছে। তাহলে তো হিসাব মতো এদের আরো দূরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলছে? দুই ক্ষেত্রেই অ্যাঙ্গেল এক। তাহলে ঘটনাটা কি হয়েছে? তাহলে যে ওদেরকে দূরে নিয়ে যাচ্ছিল সেটা নিশ্চয়ই কমে এসছে। বিকর্ষণ বলটা কমে এসে অবশ্যই কমবে, কারণ আমরা একটু আগে পড়ে নিয়েছি শূন্য মাধ্যমে ফোর্স ম্যাক্সিমাম, আর কোনো মাধ্যম হলে পরে ফোর্স ডাউনফল হয়। তাহলে মিডিয়াম একটা দেখতে পাচ্ছি জল, তার জন্য এখন ফোর্স আর এফ নেই, হয়ে গেছে এফ ড্যাশ। আশা করি বোঝাতে পেরেছি কি গল্প চলছে। এবার তোমরা সলভ করো, চেষ্টা করো, তারপর আমি পুরোটা দেখাচ্ছি। 1 2 3 পজ করে লিখে নাও। যা যা বুঝিয়েছি পাশে ডান দিক করে ছবিগুলোকে লিখে রাখো, দুটোকেই লিখে রাখো। এটাকে ফার্স্টে লেখো, এটাকে নিচে আঁকো। সলিউশনটা বাঁ দিকে লিখবে, কোশ্চেনটা থাকবে উপরে, ছবি দুটো পরপর থাকবে, আর ডান দিক বাঁ দিক করে লিখবে তোমার সলিউশনটা। চলো সলিউশন দেখি, চলো সলিউশন দেখি। 1 2 3 স্টার্ট। তাহলে হচ্ছে কি, এই ধরনের অঙ্ককে যখন আমরা পাবো তখন পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করার জন্য আমি বলেছিলাম একটা শর্টকাট রুলস তোমাদেরকে শেখাবো। এক হতে পারে উপাংশ বিভাজন করে দুজনের ভিতরে তুলনা করে অনুপাত করে তুমি বার করতে পারো, আসবে যা যা লজিক শেখালাম সেটা দিয়ে। কিন্তু ভালো করে ভেবে দেখো, এই ধরনের অঙ্কে তোমাকে যা মার্কস দেবে, তুমি যদি ওই সব ক্যালকুলেশন করে করতে যাও ম্যাথসের সাথে কিন্তু কাজ মিলবে না। লজিক তো আমি বুঝিয়ে দিয়েছি যে কি কারণে কি হচ্ছে, কিভাবে আমি অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যাবো বুঝিয়ে দিয়েছি। শর্টকাট কি করব? শর্টকাটে কি বলছে? কে ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো মাইনাস সিগমা। রো ডিভাইডেড বাই রো মাইনাস সিগমা। রো কি? গোলকের ঘনত্ব, অর্থাৎ যাকে ডোবাবো তার ঘনত্ব থাকবে উপরে, ডিভাইডেড বাই যাকে ডোবাচ্ছি তার ঘনত্ব মাইনাস তরলের ঘনত্ব। মনে থাকবে? তাহলে এটা হচ্ছে বস্তুর ঘনত্ব যে ডুবছে, এটা হচ্ছে বস্তুর ঘনত্ব যে ডুবছে, আর এটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে বস্তু ঘনত্ব কত ছিল? 1.5। বাদ যাচ্ছে কে? সিগমা। সিগমাকে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব ছিল 0.5, বিয়োগ করলাম আসলো 1, হলো ভ্যালু কত? 1.5। তাহলে তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 1.5। হয়ে গেল না? 1 সেকেন্ডে অঙ্ক কমপ্লিট। বলেছিলাম ছোট ট্রিক্স আছে যার সাথে খুব ফাস্ট করা যাবে অঙ্কটাকে। হয়েছে? এখনই সূত্র লেখার তোমার দরকার নেই, যা সলভ করে রাখো, আমি পরে অ্যানালিসিস করে দিয়েছি। কি নোট লিখবে সেটা আমি করে দিয়েছি পরে। ওয়েট অ্যান্ড ওয়াচ। এই অঙ্কটাকে করো, তারপরে দেখো আমি সুন্দর করে রেখে দিয়েছি সব কথা। আমি ভেবেছি যে কি কি লাগবে কি না লাগবে সব সাজানো আছে, কোনো টেনশন নেই। দুটি সমান আধান যুক্ত এবং এম ভরের ধাতব গোলককে এল দৈর্ঘ্যের একটি সুতো দিয়ে এক বিন্দু থেকে ঝোলানো হয়েছে সাম্যাবস্থায়। তাহলে একে একে আসি। দুটি সমান আধান যুক্ত, এম ভরের গোলক, তাহলে দুটোর আধান সমান। 1 নম্বর 1। 2 ইনফরমেশন হচ্ছে দুজনের ভর হচ্ছে এম। ধাতব গোলকের দৈর্ঘ্য, ধাতব গোলকে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে ঝোলানো হয়। তাহলে থার্ড ইনফরমেশন হচ্ছে কি, এটা যে সুতো দিয়ে ঝোলানো হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, সুতো দিয়ে এক বিন্দু থেকে ঝোলানো হয়েছে সাম্যাবস্থায়, সুতো দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 2θ। ফোর্থ ইনফরমেশন হচ্ছে এটা,
আচ্ছা, এখন পুরো ব্যবস্থাটিকে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে এপসিলন আর, কে মানে এপসিলন আর, খেয়াল আছে আশা করি, ধ্রুবক বিশিষ্ট এবং ইপসিলন ঘনত্ব বিশিষ্টের কোন একটি তরলে যদি ডোবানো হয়, তাহলে ডোবানো হলো যদি সাম্যাবস্থার কোণে অপরিবর্তিত থাকে, তাহলে গোলকের উপাদানের ঘনত্ব কত হবে নির্ণয় করো। মানে এবার গোলকটা ঘনত্ব জানতে চেয়েছে এবং গোলকের উপাদানের ঘনত্ব রো হয়। আচ্ছা, গোলকের উপাদানের ঘনত্ব যদি রো হয় তাহলে কে এর মান কত? চলো কোশ্চেনটাকে টোকো। আমি তো কোশ্চেনে প্রচুর দাগ টাগ দিয়ে নোংরা করে দিয়েছি, মুছে দিচ্ছি, সরি। এই নাও, মুছে দিলাম। কোশ্চেনটাকে লেখো। কোশ্চেনটা না লিখতে দেওয়ার আগে আমি অনেক নোংরা করে দিয়েছি। ওকে, চলো লেখো কোশ্চেনটা আগে। তাহলে বুঝতে পেরেছো কি বলেছে? পজ করো, লিখে নাও কোশ্চেনটাকে। একই ধরনেরই অঙ্ক, একই ধরনের অঙ্ক। এই অঙ্কটাকে দেখতেই পাচ্ছ, কোনো নিউমেরিক্যাল সংখ্যা টংখ্যা দেওয়া নাই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হবে। কে এর সাধারণ মান নির্ণয়ের জন্য কি দরকার ছিল আমার? গোলকের ঘনত্ব, গোলকের ঘনত্ব মাইনাস তরলের ঘনত্ব। গোলকের ঘনত্ব কত? রো ছিল, আর মাধ্যমের ঘনত্ব ছিল সিগমা। এবার দেখো, অঙ্কতে বলা ছিল যে 3 রো হয়, 3 সিগমা হয়, মানে রো যদি 3 সিগমা হয়, রো মানে গোলকের ঘনত্ব যদি তরলের ঘনত্বের 3 গুণ হয়, যাতে ডোবাচ্ছি তার যদি 3 গুণ হয়, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হলো? 3 রো। কারণ আমি সিগমা 3 সিগমা, কারণ আমি বা এরকম লেখো না, সহজে লেখো কে ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো মাইনাস সিগমা। রো মানে এখানে রিলেশন দেওয়া আছে 3 গুণ, তাহলে 3 সিগমা ডিভাইডেড বাই 3 সিগমা মাইনাস সিগমা, তাহলে হলো 3 সিগমা ডিভাইডেড বাই 2 সিগমা। সিগমা সিগমা মরে গেল, 3/2 মানে হচ্ছে 1.5। বোঝা গেল? তাহলে আবার দেখো যে কোশ্চেনটাতে অনেক কিছু তোমার এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বলে একটা জায়গায় এম ভরের রেল দৈর্ঘ্যে ঝোলানো হয়েছে সাম্যাবস্থায় সূত্র দুটির মধ্যবর্তী কোণ 2 থিটা। এখন পুরো ব্যবস্থাটিকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এবং সিগমা ঘনত্বের একটি তলে ডোবানো হলো যদি সাম্যাবস্থায় কোণটি অপরিবর্তিত, তাহলে গোলকের উপাদানের ঘনত্ব নির্ণয় করো। না 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 না, এটা সলিউশন নয়, সরি 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 সরি, কিছু একটা ডিস্টার্ব হয়েছে, চলো দেখছি পরে দেখছি। আচ্ছা, সমাধানের যে সংক্ষিপ্ত রূপ ওটাকে কাটো। সরি, আমার তরফ থেকে সরি, স্লাইডে কোথাও আমার কিছু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, সমাধানের সংক্ষিপ্ত রূপ কি, ওই অঙ্কটা কি হবে আমি বুঝতে পেরেছি। যে এটা আরেকটা অঙ্ক দেওয়া আছে যে কোনো একটা এমন মাধ্যমে ডোবালাম যে মাধ্যমের ঘনত্ব হচ্ছে 1/3, বস্তুটার ঘনত্বের 1/3, বা বস্তুটার ঘনত্ব হচ্ছে মাধ্যমের 3 গুণ। সেক্ষেত্রে বলো কে এর ভ্যালু কত? যে একটা অঙ্ক ছিল, ওটা কোনোভাবে আমার মিস হয়ে গেছে স্লাইডে তুলতে। ওকে, সরি সরি। চলো অঙ্ক সলভ করব কি করে। সমাধানের সংক্ষিপ্ত সূত্র, এই ধরনের অঙ্ক যখন আমরা সলভ করব তখন এটা হচ্ছে তার বেসিক সূত্র। কে ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই বস্তুর ঘনত্ব মাইনাস মাধ্যমের ঘনত্ব। তাহলে ওই অঙ্কটাকে দিয়ে উদাহরণ হিসেবে তোলা হচ্ছে, আগে পরে হয়ে গেছে, এবার বুঝতে পেরেছি। তাহলে ওখানে কত ছিল? 3 গুণ ছিল, সেই জন্য হচ্ছে গিয়ে 3 সিগমা, আর এটা হচ্ছে 3 সিগমা মাইনাস সিগমা মানে 1.5। তড়িৎ ভেদ্যতার টিপস কি কি আমরা মাথায় এখানে রাখতে পারি। তড়িৎ ভেদ্যতা যেটা আছে ইপসিলন, এটি আসলে মাধ্যমকে কি অনুমতি দেয় যে আকর্ষণ বা বিকর্ষণ বল সে কতটা ডিক্রিজ করে দেবে, কমিয়ে দেবে। ওকে, তাহলে এটা অনুমতি দেয় কতটা ওটাকে ডিক্রিজ করবে। আর কি, যখন সুতোর অঙ্ক করব তখন দেখবো যে সাম্যাবস্থা কন্ডিশন কি আসে, সাম্যাবস্থা কন্ডিশনকে নিয়ে আমরা সুতোর অঙ্কগুলোকে করব। আর একটা জিনিস আছে, যদি কখনো দুটো বস্তুর ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্ব সম্বন্ধে যদি আইডিয়া দেওয়া থাকে, সেখান থেকে ডাইরেক্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক বার করার উপায় শর্টকাট শিখিয়ে দিয়েছি, করে নিতে পারবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আজকের
একটা টোটাল কনসেপচুয়াল বলতে পারো, টোটাল A to Z কনসেপ্ট দিলাম আমাদের ইপসিলনের উপরে, কি ইপসিলন নট কি, ইপসিলন আর কি, কে কি, তাদের ভিতরে রিলেশন কি, তার নিউমেরিক্যাল প্রবলেম কি হতে পারে, আর যে অঙ্কটা ডিস্টার্ব হয়ে গেছে সেটাকে আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। ওকে, টাটা, বাবাই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো। ওকে, বাই।